আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানা মহলে নানা ধরনের আলোচনা বাড়ছে। গত সপ্তাহে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া অডিও বার্তায় 6 মাসের মধ্যে দেশে ফিরছেন এমন বার্তা দেন। এরপর ভারতের 3টি গণমাধ্যমে প্রকাশিত ইমেল সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে তিনি শিগগিরই দেশে ফিরছেন এবং তার দেশে ফেরা ও তার দল আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফেরার জন্য নীরবে প্রস্তুতি চলছে এমন তথ্যও জানান। তারপর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় আওয়ামী লীগ সভানেত্রী ভারত থেকে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। প্রশ্ন উঠেছে, একদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড থাকা, অন্যদিকে বাংলাদেশ সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী আসলে কিভাবে ফিরবেন? কারণ এর সাথে আইনি, নিরাপত্তাজনিত ও রাজনৈতিক স্পর্শকাতর কিছু বিষয় জড়িত আছে, যেগুলোর সমাধান কোনো একটি একক পক্ষের হাতে নেই। বিশ্লেষকরা মনে করেন, যেহেতু শেখ হাসিনা দিল্লিতে আছেন, তাই তার ফেরার ক্ষেত্রে ভারত সরকারের সম্মতি যেমন প্রয়োজন, তেমনি আইনসম্মতভাবে ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে ট্রাভেল পাস লাগবে। স্বাভাবিকভাবে প্রশ্ন দেখা দিচ্ছে, শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার কথা বলছেন, তাতে কি ভারত সরকারের সায় আছে? অন্যদিকে বাংলাদেশ সরকারও কি এর জন্য প্রস্তুত? মানে শেখ হাসিনা ফিরলে নিরাপত্তাজনিত বিষয়টি নিয়ে বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার 7-5 ভেবে ফেলেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, শুধু বাংলাদেশ ও ভারত নয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফেরার বিষয়টি তৃতীয় আরো একটি দেশের সাথে সংশ্লিষ্ট। মহা ক্ষমতার সেই দেশটি কি তাহলে মধ্যস্থতাকারীর ভূমিকায় এরই মধ্যে নেমে গেছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরতে চান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি। সবশেষ 23 মে, মানে আজকে, টাইমস অফ বাংলাদেশের লিড নিউজ ছিল এটি। সেখানে দাবি করা হয়েছে, সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন একাধিক নেতা টাইমস অফ বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্য বলা হয়েছে বলে আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাজিম টাইমস অফ বাংলাদেশকে বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে দ্রুত সময়ে ফিরতে চান, সেজন্য যেসব প্রক্রিয়া গ্রহণ করা দরকার তা তারা করছেন। বাহাউদ্দিন নাজিম দাবি করেছেন, শেখ হাসিনা যেভাবে ভারত গিয়েছেন সেভাবেই বীর দর্পে দেশে ফিরবেন। টাইমস অফ বাংলাদেশের পক্ষ থেকে প্রশ্ন রাখা হয়েছিল, এ ধরনের বক্তব্যের আসলে বাস্তবতা আছে নাকি কর্মীদের চাঙা করার কৌশল? এমন প্রশ্নের জবাবে বাহাউদ্দিন নাজিম বলেছেন, একটু অপেক্ষা করুন। শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে বিপুল জনসমাগম করাতে তারা প্রস্তুতি নিচ্ছেন। গত 20 মে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে দিল্লি গিয়েছেন আওয়ামী লীগের কয়েকজন নারী নেত্রী। তাদেরকেও শেখ হাসিনা জানিয়েছেন তিনি শিগগিরই ফিরছেন এবং তার জন্য কূটনৈতিক পর্যায়ে প্রস্তুতি চলছে। দর্শক, এর আগে ভারতীয় 3টি সংবাদ মাধ্যমে শেখ হাসিনার ইমেল ইন্টারভিউ ছাপা হয়েছিল। সেখানে শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি শিগগিরই দেশে ফিরছেন। কিন্তু 24 আগস্টের পর বাংলাদেশের রাজনীতির যে পট পরিবর্তন হয়েছে, তার প্রেক্ষাপটে শেখ হাসিনার ফেরা অনেকগুলো যদি এবং কিন্তুর উপর নির্ভরশীল। এর মধ্যে 2টি বিষয় জড়িত, একটি হলো তার দেশে ফেরা এবং আরেকটি হলো বিচারের মুখোমুখি হওয়া। দেশে ফেরার বিষয়টি সবার আগে, কারণ দেশে ফিরতে না পারলে বিচারের মুখোমুখি হওয়ার প্রশ্ন আসে না। দর্শক, শেখ হাসিনা 5 আগস্ট বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে দিল্লি গিয়েছিলেন এবং সেটি তখন বাংলাদেশ সেনাবাহিনী ও ভারত সরকারের পূর্ণ সম্মতিতে হয়েছিল। এর কয়েকদিন পরেই শেখ হাসিনার কূটনৈতিক বা লাল পাসপোর্ট বাতিল করা হয়, যার অর্থ হলো এই মুহূর্তে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার নামে কোনো পাসপোর্ট ইস্যু করা নেই। তবে শেখ হাসিনা 5 আগস্ট যে দিল্লি গিয়েছেন, তার জন্য তাকে ইমিগ্রেশনগত কোনো জটিলতায় পড়তে হয়নি। আবার ভারত সরকার বরাবরই বলে আসছে, বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়ের
অতিথি হিসেবে দেশটিতে আছেন। কিন্তু শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চান, তার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেয়া পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দরকার আছে। যেমনটা তারেক রহমান যখন 17 বছর পর দেশে ফিরেন, তার জন্য তখনকার অন্তর্বর্তী সরকার ট্রাভেল পাস দিয়েছিল। এমনকি তখন দেশে আলোচনা হয়েছিল তারেক রহমান কেন ট্রাভেল পাসের জন্য আবেদন করতে দেরি করেছিলেন। স্বাভাবিকভাবে বোঝা গিয়েছিল পর্দার আড়ালে ঘটতে থাকা সমঝোতাগুলো হওয়ার পরই তারেক রহমান খুব দ্রুত ট্রাভেল পাস নিয়ে দেশে এসেছিলেন। প্রশ্ন হলো, শেখ হাসিনার ফেরার জন্য যদি ট্রাভেল পাস লাগে, সেটির জন্য যদি একই ধরনের সমঝোতা বৈঠক দরকার হয়, সেই আলোচনা কি শুরু হয়ে গেছে? পরিষ্কারভাবে বলা যায়, প্রস্তুতি কি শুরু হয়ে গেছে? গত 19শে মে যে 3টি ভারতীয় পত্রিকায় শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হয়েছে, তার একটি হলো আনন্দবাজার। আনন্দবাজার পত্রিকাকে শেখ হাসিনা বলেছেন তিনি এবং তার দল আওয়ামী লীগ আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যে ফিরবে, তার জন্য নীরবে প্রস্তুতি চলছে। সেই নীরব প্রস্তুতিটা যে কূটনৈতিক ও আন্তর্জাতিক লেভেলে বোঝাপড়া, সেটির ইঙ্গিত পাওয়া যাচ্ছে মিলেনিয়াম পোস্ট ও হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে। এই দুটি সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন তার অনুপস্থিতির অর্থ তার নীরবতা নয়, কারণ তিনি কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে মাথা উঁচু করে ফেরার জন্য কাজ করছেন। দর্শক, শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছেন, তাই স্বাভাবিকভাবেই তার ফেরার বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হতেই হবে। শেখ হাসিনার ফেরার বিষয়ে ভারতের অবস্থান কি, সেটি পরিষ্কার করেছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত বছরের 6 ডিসেম্বর। নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তখন বলেছিলেন, বিশেষ এক পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সেখানেই থাকবেন কিনা, সেই সিদ্ধান্ত একান্তই তার উপর নির্ভর করছে। ওই দিন তিনি শেখ হাসিনার ফেরার সাথে নিরাপত্তা ইস্যুটির কথা তুলে ধরেছিলেন। অনেকের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও যেহেতু আওয়ামী লীগের জনভিত্তি আছে, তাই শেখ হাসিনা ফিরলে ব্যাপক লোক সমাগম হবে, এমনটাই স্বাভাবিক। সেক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নটি বড় হয়ে দেখা দিবে ভারত ও বাংলাদেশ সরকারের কাছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনা যে নীরব প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন, সেটি যদি হয় কূটনৈতিক পর্যায়ের সমঝোতা, তাহলে তার মধ্যে দেশে আসার পর শেখ হাসিনার নিরাপত্তা ইস্যুটি সবচেয়ে বড় ইস্যু হতে পারে। কারণ 1981 সালে যখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন, তারপর থেকে বেশ কয়েকবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলায় তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিলেন। আর ওই সময় ক্ষমতায় ছিল বিএনপি জামাত জোট। ওই ঘটনার জন্য শুধু দেশেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও বিএনপি জামাত সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনার স্বদেশ ফেরার ক্ষেত্রে তার নিরাপত্তা ইস্যুটি নিয়ে ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে কতটুকু সমঝোতা হচ্ছে, তার উপর অনেক কিছু নির্ভর করছে। অনেকে বলছেন, এখনো পর্যন্ত প্রশাসনিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে না বিএনপি কিংবা সরকার আওয়ামী লীগকে খুব বেশি ছাড় দিতে চায়। বিএনপি ক্ষমতায় এসেছে 3 মাস হয়ে গেল। এর মধ্যে ইউনূসের জারি করা অধ্যাদেশকে আইন হিসেবে সংসদে পাশ করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। আওয়ামী লীগের বহু নেতাকর্মী যারা বিনা বিচারে জেলে আছেন, তাদেরকে আদালত জামিন দিলেও সরকার ছাড় দিতে রাজি নয়। আসাদুজ্জামান নূর, সেলেনা হায়াত আইভী, নুরুল ইসলাম সুজন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আদালত থেকে জামিন পেলেও সরকার কোনো না কোনোভাবে তাদের আটকে রেখেছে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো দেশের অনেক জায়গায় মিছিল করলেও পুলিশ গ্রেপ্তার করছে। এ কারণে অনেকেই মনে করেন, কূটনৈতিক পর্যায়ে সমঝোতা হচ্ছে কিনা তার পুরোপুরি আভাস পাওয়া যাচ্ছে না। যদিও বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, তার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আইনের মুখোমুখি হোক। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনা দেশে যে ফিরতে চান, সেটি ভারত সরকারকে নির্বাচনের পরে তিনি জানিয়ে দিয়েছিলেন। কিন্তু ভারত সরকার শেখ হাসিনাকে নিরাপত্তা নিষিদ্ধ না করে দেশে ফিরতে দিতে চান না। আবার বাংলাদেশে ফিরতে হলে বাংলাদেশ সরকারের কাছ থেকে যে ট্রাভেল পাস লাগবে, সেটিও সমঝোতার অংশ। সূত্রগুলো বলছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইস্যুটি নিয়ে নির্বাচনের আগে একটি পশ্চিমা দেশের মধ্যস্থতায় ভারতের সাথে বিএনপির আলোচনা হয়েছিল।
বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের 10 দিন আগে বিএনপির শীর্ষ নীতি নির্ধারক ও ভারতের সাবেক রাষ্ট্রদূতের সাথে আলোচনা করেছিলেন। নির্বাচনের পর পুরাতন সেই সমঝোতার বিষয়টি ক্ষমতাসীন বিএনপিকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, তা নিয়ে এরই মধ্যে 3 পক্ষের আলোচনা হয়েছে। বিএনপির একজন শীর্ষ নীতি নির্ধারক মধ্যপ্রাচ্যে আছেন, সেখানেও বিষয়টি নিয়ে 3 পক্ষের আলোচনা হয়েছে। বিএনপির আরেক শীর্ষ নীতি নির্ধারক কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন, সেখানে একই সময়ে দিল্লি থেকে গিয়েছিলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও ঘোষ। দিল্লির একটি সূত্র বলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তার ইস্যু নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা হবে কাল পরশু। সেখানে সমঝোতা হলে সেই বার্তা পৌঁছে যাবে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে। তাহলে কূটনৈতিক পর্যায়ে এসব আলোচনা থেকেই কি শেখ হাসিনা বলছেন তার মাথা উঁচু করে ফেরার জন্য নীরব প্রস্তুতি চলছে? একটি সূত্র বলছে, বিএনপি সরকারের কাছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া অনেক সহজ, কিন্তু শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি দেয়া অনেক কঠিন। কারণ সরকারের শীর্ষ মহল মনে করে শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগ পুরো শক্তি ফিরে পাবে। তখন দলটি নিষেধাজ্ঞা বহাল থাকলেও তাদের ঠেকানো প্রায় অসম্ভব হয়ে যাবে। খবরে বলা হচ্ছে, শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপ আওয়ামী লীগের এক নেতা। নাম প্রকাশ না করার শর্তে টাইমসকে তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। তার এই মনোভাবের কথা ভারত সরকারকে জানানো হয়েছে। এমনকি তিনি আগামী 15 আগস্ট আগে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে ট্রাভেল পাসও চাইতে পারেন। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে 600-ও বেশি মামলা আছে। কয়েকটি মামলার রায় হয়েছে, তার মধ্যে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 17 নভেম্বর শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। এটি সবচেয়ে গুরুতর শাস্তি। আইনি পরিভাষায় বলতে গেলে সাধারণ নিয়মে এই রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল করার নিয়মিত সময়সীমা পার হয়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 21 ধারা অনুযায়ী রায় ঘোষণার 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করতে হয়। 2025 সালের 17 নভেম্বর রায় হওয়ার পর নিয়মিত সেই 30 দিনের সময়সীমা গত বছরের ডিসেম্বরের মাঝামাঝিতেই শেষ হয়ে গেছে। তাহলে কি তিনি ফাঁসি নিশ্চিত জেনেই দেশে ফিরবেন? সম্প্রতি দলের নেতাদের সঙ্গে টেলিগ্রামের একটি গ্রুপ কলে শেখ হাসিনা বলেছেন, তার এখন যে বয়স তাতে আর সর্বোচ্চ কয়েক বছর বাঁচতে পারেন। দেশে এসে গণতন্ত্রের জন্য যদি তাকে ফাঁসির মঞ্চেও যেতে হয়, তাতেও তার কোনো কষ্ট থাকবে না। সাধারণ নিয়মে আপিলের নিয়মিত সময়সীমা শেষ হলেও আইনি দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তবে এর জন্য তাকে একটি বড় আইনি শর্ত পূরণ করতে হতে পারে। সেটি হলো ফৌজদারি এবং আন্তর্জাতিক অপরাধ আইনের প্রতিষ্ঠিত নীতি অনুযায়ী একজন পলাতক আসামি আদালত বা আইনের আশ্রয় পেতে পারেন না। শেখ হাসিনা যেহেতু এখন আদালতের কাছে পলাতক অবস্থায় আছেন, তাই তার পক্ষে এখন সরাসরি আপিল করার সুযোগ নেই। তিনি যদি ভবিষ্যতে বাংলাদেশে ফিরে আসেন, আদালতের কাছে আত্মসমর্পণ করেন অথবা তাকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হয়, তখন তিনি আপিল বিভাগে আপিল করার অনুমতি চাইতে পারবেন। সে সময় তার আইনজীবীরা পলাতক থাকা বা অনুপস্থিত রায় হওয়া এবং সার্টিফাইড রায়ের কপি বিলম্বে পাওয়াকে যৌক্তিক কারণ হিসেবে দেখিয়ে বিলম্ব মার্জনা বা লিমিটেশন মওকুফের আবেদন করতে পারবেন। আদালত যদি সেই কারণ যুক্তিযুক্ত মনে করে, তবে আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হবে। দর্শক, সুপ্রিম কোর্টের 3জন সিনিয়র আইনজীবী 24-এর 5 আগস্ট উদাহরণ টেনে বলেছেন, ওই সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত অনেক আসামি রাতারাতি বের হয়ে গেছেন। এমনকি তাদের মধ্যে অনেকে সংসদ সদস্যও হয়েছেন। তাদের মতে তখন রাজনৈতিক পরিস্থিতি ও সমঝোতার কারণে এটি হয়েছিল। এই কারণে শেখ হাসিনা দেশে ফিরে আসা এবং বিচারের মুখোমুখি কিভাবে হবেন তা সম্পূর্ণ নির্ভর করছে কূটনৈতিক ও রাজনৈতিক সমঝোতার উপর। তবে সেই সমঝোতার আলোচনা যে এরই মধ্যে অনেকখানি এগিয়েছে, সেটার ইঙ্গিত একাধিক সূত্রে পাওয়া গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যে শিবিরের কর্মী নেতা অস্ত্রধারীদের সঙ্গে ঝিনাইদহ সফরে ছিলেন, তাদের সামনে ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারির গায়ে গিয়ে শুধু ডিমই মারা হলো এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে আর কোনো আক্রমণের বা হামলার শিকার হতে হলো না, কোনো হেনস্থার শিকার হতে হলো না। এই ঘটনাটা আসলে কারা ঘটালেন? মানে অস্ত্রধারী তার একেবারে সঙ্গী সাথী থাকবার পর ডিম মারার সাহস করলেন কারা? আর ডিম মেরে সেই
সেই ব্যক্তিরা কি করে বা সেখান থেকে পালিয়ে যেতে পারলেন, যদি এই ডিমমারাটিকেও আমরা আয়োজিত মানে একটা প্রযোজিত ঘটনা বা একটা নাটক বলে মনে না করি। এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারিকে সম্ভবত বিএনপি আর সামাল দিতে পারছে না, মানে তিনি সকল সামাল দেওয়ার ঊর্ধ্বে চলে গেছেন। আসলে মনে করে দেখুন, নাসিরুদ্দিন পাটোয়ারিকে এর আগে আমরা 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের যারা খুব লক্ষ্য করেছি তারা চিনেছি, দেখেছি একরকমের হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার পরের সারির নেতা হিসেবে। সেই নাসিরুদ্দিন পাটোয়ারিকে মির্জা আব্বাসের বিপক্ষে হাদির একরকমের প্রতিমূর্তি হিসেবে দাঁড় করিয়ে দিল জামায়াতে ইসলামীর 11 দলীয় জোট এনসিপির প্রার্থী হিসেবে। হাদির যখন সারা বাংলাদেশে বীরোচিত সম্বর্ধনায় জানাজা হলো, দাফন হলো এবং সারা বাংলাদেশে অবিসংবাদিত বিপ্লবী নেতা হিসেবে, সাহসী নেতা হিসেবে এক বাক্যে হাদিকে পরিচয় করিয়ে দেওয়া হলো, কারণ তিনি তালেববর্ষ দিয়ে একটা উচ্চারণ অযোগ্য শব্দকে বাংলাদেশের রাজনীতির মূল ধারায় নিয়ে এসেছেন। তো সেহেন একটা অবদান রাখা নেতা যখন আদর্শ নাসিরুদ্দিন পাটোয়ারির সামনে, তখন ঢাকা ৮ আসনের নির্বাচনী প্রচারণায় নেমেই নাসিরুদ্দিন পাটোয়ারির ভয়াবহ সব অপমানজনক মন্তব্য, বিএনপির একেবারে শীর্ষ নেতা তারেক রহমান থেকে শুরু করে বিশেষভাবে আক্রমণের শিকার হতে থাকলেন তার রাজনৈতিক প্রতিপক্ষ, নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির বর্ষিয়ান নেতা মির্জা আব্বাস। মির্জা আব্বাসকে এরপর পুরো নির্বাচনী প্রচারণার সময়ে এমন সব অপমানজনক কথা বলে হাস্যরসের সৃষ্টি করে নাসিরুদ্দিন পাটোয়ারি সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেলেন, সামাজিক মাধ্যমে ভাইরালের পর ভাইরাল কন্টেন্ট জোগাড় করতে থাকলেন, যে নাসিরুদ্দিন পাটোয়ারিও বাংলাদেশের এক জাতীয় নেতায় পরিণত হলেন। শেষ পর্যন্ত মির্জা আব্বাস নির্বাচনে তাকে হারালেন বটে, কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারির বাক্যবাণে নাসিরুদ্দিন পাটোয়ারি একদিকে বাংলাদেশের জাতীয় নেতা যেমন হলেন, তিনি বুঝলেন রাজনীতির শীর্ষে থাকতে এবং সারা বাংলাদেশ জুড়ে অসম্ভব জনপ্রিয় হয়ে উঠতে বাংলাদেশে এখন অশ্লীল কথা বলা, বাজে কৌতুক করা এবং বিশেষভাবে কোনো মানে নিয়ম, নীতি, বয়স, অবস্থান এসবের তোয়াক্কা না করে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে যাচ্ছে তাই অপমান করার একটা ভীষণ মৌসুম চলে এসেছে। মানে সবাই এটাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করছে, ছেলে বুড়ো সবাই খুব ভালো মনে করছে, সাহসী মনে করছে যখন কোনো তরুণ রাজনীতিবিদ ইচ্ছা মতো গালিগালাজ করতে পারছেন। এখন পরিস্থিতিটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছেছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি কদিন আগে, এই 2-3 দিন আগে দেখলাম ভাইরাল হয়েছে, এমন কথা বলে বসেছেন যে তারেক রহমানের এর আগে কোমর ভেঙেছে, মেরুদণ্ড ভেঙেছে ডিজিএফআই, এরপরে কে কি ভাঙবে, এরপরে যে কি ভাঙবে আর কে ভাঙবে সেসব কেউ কিছু বলতে পারে না। এ নিয়ে বিএনপির সমর্থক নেতা কর্মীদের নানা জনের মধ্যে এবং অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মী সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস লিখছিলেন। তারা বলছিলেন বিএনপি অহিংস রাজনীতি আর কতদিন করবে, নাসিরুদ্দিন পাটোয়ারির বাড়াবাড়ি আর কতদিন সহ্য করবে। বিএনপি যে চরম পর্যায়ে সহ্য করবে তার নমুনা হচ্ছে এই নাসিরুদ্দিন পাটোয়ারির বাক্যবান এবং অপমানের মুখে বর্ষিয়ান নেতা মির্জা আব্বাস অসুস্থ হয়ে দীর্ঘ সময় ধরে কিন্তু বিদেশে চিকিৎসাধীন আছেন, মানে প্রায় মৃত্যুশয্যা থেকে মির্জা আব্বাস ফিরে এসেছেন। কাজেই বিএনপি সম্ভবত এই নাসিরুদ্দিন পাটোয়ারির মুখে কিভাবে লাগাম দিতে হবে সেটা কিছুতেই বুঝতে পারছেন না। আর শীর্ষ নেতা তারেক রহমানের কাছ থেকে যে ইঙ্গিত এসেছে উনি মির্জা আব্বাসকে অপমান করার পর, তাতে বিএনপির নেতারা আসলে বুঝতেও পারছে না যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে আশকারা দেওয়া উচিত নাকি কোনোভাবে শায়েস্তা করা উচিত। কারণ মনে করে দেখেন, মির্জা আব্বাসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের জন্য যখন বিএনপির এক কর্মী এই নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করলেন মানহানির দায়ে, এবং সেই মামলায় আদালত
আদালত সমন জারি করলো, তখন বিএনপি উল্টে তার সেই বিএনপি কর্মীকেই শোকজ করলো যে সে কেন দলের সিদ্ধান্ত ব্যতি রেখে নাসির উদ্দিন পাটোয়ারির মতো মহান নেতা, না হয় মির্জা আব্বাসকে অপমান করেছেই, কিন্তু কেন বিএনপির ওই নেতা নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করার সাহস করলো। কাজেই বিএনপি, ছাত্র দল, অঙ্গ সংগঠন সমূহ বুঝতে পারছে না যে নাসির উদ্দিন পাটোয়ারি বক্তৃতা দিয়ে ভাইরাল হচ্ছে যে সে নাকি প্রধানমন্ত্রী তারেক রহমানের মেরুদণ্ড ছাড়াও অন্য কিছু ভেঙে দিতে পারে, তখন তাদের আসলে কি প্রতিক্রিয়া দেখানো উচিত। এমন অবস্থায় নাসির উদ্দিন পাটোয়ারি নিজেই একটা বিরাট নাটকের কেন্দ্রে শুক্রবার রাতে গিয়ে উপস্থিত হলেন। তিনি শুক্রবার রাত 9:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে নাসির উদ্দিন পাটোয়ারি লিখলেন, প্লিজ সেভ আস, এই যে আসুন আমাদের রক্ষা করুন, এই কথাটা তিনি যখন লিখছেন তখন ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগে তারা তখন থানার সামনে অবস্থান নিয়েছেন। এবং ওইদিকে শুক্রবার জুম্মার নামাজ আদায় শেষে যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি, সে সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ নাসির উদ্দিন পাটোয়ারির সঙ্গে কথা বলতে আসেন। কথা বলার এক পর্যায়ে ছাত্রদল নেতা শাহেদ আহমেদের পেছন দিক থেকে কিছু যুবক নাসির উদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি মারামারির ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হন। ঘটনার পর এনসিপির নেতৃবৃন্দ বিক্ষোভ করেন। হামলার ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করতে ঝিনাইদহ সদর থানায় অবস্থান নেন। এরপর তারা বলেন যে মামলা নিচ্ছে না পুলিশ, অনেক নাটক করেন। ক্লিপের পর ক্লিপে ফেসবুক সয়লাভ হয়ে যায় এবং এ সময় এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা থানার বাইরে অবস্থান নেন আর নাসির উদ্দিন পাটোয়ারি পোস্ট দেন যে প্লিজ সেভ আস। কিন্তু ছাত্র দলের আহ্বায়ক শাহেদ আহমেদ গণমাধ্যমকে বলেছেন যে নাসির উদ্দিন পাটোয়ারি বিভিন্ন জেলায় সফরে গিয়ে বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে নানা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তিনি ঝিনাইদহ সফরে এলে আমি তার সঙ্গে সাক্ষাৎ করে কুরুচিপূর্ণ বক্তব্য না দেওয়ার বিষয়ে আলোচনা করতে যাই। এ সময়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করে। মারামারি বা ডিম নিক্ষেপের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং ছাত্রদল উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঝিনাইদহে। এবং সেই বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন যে কে বা কারা ডিম নিক্ষেপ করেছে, হামলা করেছে তা তাদের জানা নাই, অথচ ছাত্র দলকে দোষ দেওয়া হচ্ছে। আর ওইদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের আরেক বীর নেতা, তিনি প্রচন্ড ক্ষেপে গেছেন। মানে এনসিপির নেতারা তো সকলে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকলেন যে কত বড় সাহস, নাসির উদ্দিন পাটোয়ারি গালাগালি করলেই কি তাকে ডিম মারা যায়, আর ডিম মেরেছে মানেই তারা সিদ্ধান্তে পৌঁছলেন যে এটা নিশ্চয়ই বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীদের কাজ। এবং যেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইউনুস আমলে উপদেষ্টা ছিলেন, আপনাদের মনে থাকবে AK-47-এর গুলি নিয়ে তিনি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে, শাহজালাল বিমানবন্দর দিয়ে তুরস্কের পথে রওনা হয়েছিলেন। শেষ সিকিউরিটিতে ধরা পড়লেন, বললেন নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য AK-47 বাড়িতে রাখছেন। ওইদিকে মনে করে দেখেন তিনি হচ্ছেন সেই নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি কিনা বলেছিলেন যে 6ই আগস্ট থেকে সশস্ত্র যুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়ার জন্য তাদের সর্বরকম প্রস্তুতি ছিলেন। এখন তিনি বলছেন যে যদি ভায়োলেন্সের পথ তারেক রহমানের দল আর সরকার বেছে নেয়, ভায়োলেন্স চাইলে আমাদের থেকে কেউ বেশি পারবে না। জুলাই অভ্যুত্থানে আমরা সেটা দেখিয়ে দিয়েছি। এবং তিনি এই যে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা, মানে ডিম নিক্ষেপ হয়েছে, সেই ঘটনাদের জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, মানে ওই রাতের মধ্যেই গ্রেফতার করতে হবে এই দাবি জানিয়ে বলেন যে আমাদের সঙ্গে যদি বিরোধী দল থেকে বারবার সদিচ্ছা দেখানো হলেও সরকারি দল ভায়োলেন্স চাচ্ছে, আমাদের রক্ত গরম এবং বয়স কম হলেও আমরা বুঝি কখন কি করতে হবে, কখন দেশ গড়ার দিকে কাজ করতে হবে। কিন্তু যদি সরকারি দল ভায়োলেন্স চায়, সেটাকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটা যে আমাদের থেকে বেশি কেউ পারবে না সেটা 2024 সালের গণ অভ্যুত্থানে আমরা দেখিয়ে দিয়েছি। এবং
আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন যে তারেক রহমানকে মনে রাখতে হবে এই প্রজন্ম মানে সবচেয়ে ভায়োলেন্ট যে প্রজন্ম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেই প্রজন্মের দায়িত্ব নিয়ে নিয়েছেন, তিনি বলছেন এই প্রজন্মের সঙ্গে লড়াই করার ভুলটা শেখ হাসিনা করেছিলেন, আশা করি এই ভুলটা তারেক রহমান করবেন না। আমাদের সহযোদ্ধাদের ওপর যারা হামলা করেছেন, ভিডিও ফুটেজ ও ছবিতে সবার পরিচয় এসেছে, আজ রাতের মধ্যে তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে। ওদিকে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, তিনিও ভিডিও ফুটেজ ছবি দেখেছেন এবং ছবি দেখে ছাত্র দলের এই নেতা দাবি করছেন যে নাসির উদ্দিন পাটোয়ারির সঙ্গে থাকা দুজন শিবিরের সন্ত্রাসী, ছাত্র শিবিরের সন্ত্রাসী, তার ভাষায় নাসির উদ্দিন নাসিরের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে তিনি বলছেন যে পাটোয়ারির সঙ্গে থাকা দুজন শিবিরের সন্ত্রাসী সাধারণ জনতার উদ্দেশ্যে গুলি করার চেষ্টা করেছে এবং তিনি লিখছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, মব ও সংঘাত উস্কে দেওয়া ব্যক্তি নাসির উদ্দিন পাটোয়ারি আজও ঝিনাইদহ গিয়েছিলেন মব করার উদ্দেশ্যে, কিন্তু সেখানে সাধারণ জনতা আজ নাসির উদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করে। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারির সঙ্গে থাকা সন্ত্রাসীরা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করে। পোস্টে তিনি অস্ত্রধারী দুই ব্যক্তির পরিচয়ও প্রকাশ করেছেন। তার ভাষ্য অনুযায়ী অস্ত্রধারী দুজন হচ্ছেন শিবিরের সন্ত্রাসী, একজন হচ্ছেন সিয়ামউদ্দিন তুর্য, যেই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছেন যারা এই ডিম খাওয়ার ঘটনা ফলো করছেন। সিয়ামউদ্দিন তুর্য পাঞ্জাবি পরা ব্যক্তি, তার বাবা স্থানীয় জামায়াত নেতা সল্টু মাস্টার, যিনি মদরগঞ্জ মাদ্রাসার শিক্ষক, তাদের বাড়ি ঝিনাইদহের মাস্টারপাড়া কোর্টপাড়া এলাকায়। আর দ্বিতীয় জন হচ্ছেন টি শার্ট পরা আশিক, তার বাবা মৃত বাদশাহ, তিনি ঝিনাইদহের কাষ্ট সাগরা গ্রামের বাসিন্দা এবং শিবিরের একজন নেতা। এখন ছাত্র দলের এই শীর্ষ নেতা ঝিনাইদহের স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন প্রকাশ্য স্থানে অস্ত্র প্রদর্শনকারী এই দুই ব্যক্তিকে অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। কাজেই বলা মুশকিল যে নাসির উদ্দিন পাটোয়ারি যে শিবিরের কর্মী, নেতা, অস্ত্রধারীদের সঙ্গে ঝিনাইদহ সফরে ছিলেন, তাদের সামনে ওই যে নাসির উদ্দিন পাটোয়ারির গায়ে গিয়ে শুধু ডিমই মারা হলো এবং নাসির উদ্দিন পাটোয়ারিকে আর কোনো আক্রমণের বা হামলার শিকার হতে হলো না, কোনো হেনস্থার শিকার হতে হলো না। এই ঘটনাটা আসলে কারা ঘটালেন? মানে অস্ত্রধারী তার একেবারে সঙ্গী সাথী থাকবার পর ডিম মারার সাহস করলেন কারা? আর ডিম মেরে সেই ব্যক্তিরা কি করেই বা সেখান থেকে পালিয়ে যেতে পারলেন যদি এই ডিম মারাটিকেও আমরা আয়োজিত মানে একটা প্রযোজিত ঘটনা বা একটা নাটক বলে মনে না করি? নাসির উদ্দিন পাটোয়ারি যে ক্রমাগত অপ্রতিরোধ্য হয়ে উঠছেন তার বেফাঁস মন্তব্যে, তা নিশ্চিত। তবে বিএনপি নিশ্চয়ই জানে ডিম মেরে নাসির উদ্দিন পাটোয়ারির মুখ বন্ধ করা যাবে না।